প্রিয় দর্শক, হাম বা মিজলস আসলে বর্তমান সময়টায় বাংলাদেশের জন্য জরুরি একটা অবস্থার মতো। গত মার্চ থেকে এখন পর্যন্ত অসংখ্য বাচ্চা এই হাম এবং তার কমপ্লিকেশনস এর কারণেই কিন্তু চলে গিয়েছে না ফেরার দেশে। এই কষ্টটা একটা মা-বাবা এবং সেই সাথে একটা জাতির জন্য কিন্তু অনেক বড় একটা ধাক্কার মতো, এবং সেই ধাক্কার জায়গাটায় আমরা আসলে কিভাবে সামাল দিতে পারবো? কিভাবে এটাকে আসলে প্রতিরোধ করতে পারবো? আসলে কি করণীয়? সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি ডক্টর শ্রাবণী তহিদা হাজির হয়েছি বিজয় টেলিভিশনে স্বাস্থ্য পরামর্শে। আমি তো আছি এবং আমার সাথে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর মালিহা আলম, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আয়োজন ডাকার জন্য। অবশ্যই, এবং আপনার কাছ থেকে আসলে শুনতে চাই, হাম সম্পর্কে আমরা কমবেশি সবকিছুই জানি। তারপরও বর্তমান সময়টায় হঠাৎ করে কেন এই আউটব্রেক? আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে হঠাৎ করেই হামের এই প্রাদুর্ভাব, যেটা আমাদের আপনি এইমাত্র বললেন মার্চ মাস থেকে দেখা যাচ্ছে। এটার আসলে অনেকগুলো কারণ রয়েছে। আর বলতে গেলে হামের এই প্রাদুর্ভাব কিন্তু শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু এখন হাম রিপোর্টেড হয়েছে, প্রায় আচ্ছা। ১৩০টির বেশি দেশে। হুম। তো আমাদের দেশে হঠাৎ করে এই হাম প্রাদুর্ভাব যেটা দেখা দিয়েছে, এটার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, ধীরে ধীরে জমে ওঠা কারণ কিছু রয়েছে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি যে গুরুত্ব সহকারে যে কারণগুলোকে বিবেচনা করা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে যে টিকা প্রদানে বাবা মার অনীহা। আচ্ছা। যেমন যেটা হয়েছে আসলে কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম বা অন্য সোশ্যাল মিডিয়াতে তার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ আলোচনা হয়েছে, যার প্রেক্ষিতে হয়েছে কি এই ধরনের বাচ্চাদের মা বাবার মনে একটা সন্দেহ ঢুকে গিয়েছে যে আসলে টিকা দিলে যদি পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশি হয় তাহলে আর টিকা দেওয়ার প্রয়োজন কি, না দিলেই বা কী হয়। তো আচ্ছা। এরকম করে এই ধরনের কারণে আসলে একটা গ্রুপ অফ পিপল তারা তাদের বাচ্চাকে টিকাদান কেন্দ্রে নিয়ে যায়নি। এটা একটা হয়েছে। দ্বিতীয়ত হয়েছে যে অনেকে হামের প্রথম ডোজটা দিয়েছে, কিন্তু যেটা হয়েছে দ্বিতীয় ডোজের বেলায় হয়তো তার মনে ছিল না, বিভিন্ন তাই? ধরনের কাজে ব্যস্ত ছিল, মনে ওকে। ছিল না, বা টিকাদান কার্যক্রমের জন্য যে কার্ডটি থাকে, টিকা হ্যাঁ, হ্যাঁ, কার্ড, হ্যাঁ। সেটিও তার কাছে ছিল না। আচ্ছা। ফলে দ্বিতীয় ডোজটি দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে মিস হয়ে মিস গিয়েছে। হয়ে গিয়েছে। ওকে। এক্স্যাক্টলি। তারপরে যেটি হয়েছে যে তারা ভাবছে যে টিকাদানের পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা আমরা এখন বললাম, সেটা কিন্তু তাদের একটা মাথার মধ্যে ছিল যে রয়েছে, হ্যাঁ। হ্যাঁ সেটি ছিল। এছাড়া হয়েছে যে টিকার কিন্তু একটা স্বল্পতাও ছিল, কিছুদিনের জন্য টিকার একটা স্বল্পতা ছিল বিভিন্ন ইয়েস। কেন্দ্রে, এটাও আমরা আসলে অস্বীকার করতে পারবো না। যার ফলে তারা টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়েছে, সেই সময় তারা টিকাটা পায়নি, পায়নি। পরবর্তীতে হয়তো তাদের যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। এরপরে যেটা হয়েছে যে সাধারণত আমরা বলি যে বাচ্চারা খুব অসুস্থ থাকলে টিকাদানের সময় ওই সময়টা ক্রস করে তারা টিকাদান কেন্দ্রে আসবে, কিন্তু অনেকে হয়েছে কি এই বাচ্চা ওই সময় হয়তো টিকাদানের সময়টাতে তীব্র রকমের অসুস্থ ছিল, জ্বর সর্দি কাশি, তো সেই সময়টা ক্রস করে যাওয়ার পরেও যে আবার টিকাদান কেন্দ্রে গিয়ে আমার সেই নির্ধারিত ডোজ যে টিকাটা সেটা আমার নিতে হবে, সেটা আর অনেকে আসেননি। তো এগুলো আচ্ছা। আসলে বিভিন্ন ধরনের তার কারণ মানে হচ্ছে রয়েছে। কারণটা আপনি বলতে চাচ্ছেন মোটা দাগে যে ভ্যাকসিনটা ইনকমপ্লিট অথবা দেয়াই হয়নি। জি, এটাই মেইন কারণ। জি। আচ্ছা। আমি তো এমনও দেখেছি যে যেসব বাচ্চাদের মিজলস ভ্যাকসিন দেয়া আছে কিন্তু তারপরেও মিজলসের আসলে সংক্রমণ দেখা দিয়েছে। এটার কারণটা কি? জি, এটাও হচ্ছে এটার মধ্যে দেখতে হবে যে আসলে বাচ্চাটার বয়স কত এবং সে ২ টো ডোজ কমপ্লিট করেছে কিনা। ওকে। সাধারণত আমরা সবসময় এটা বলি এবং এটা WHO থেকেও বলা আছে যে প্রথমে একটি ডোজ, যেটি ডোজ এমআর ভ্যাকসিনের, এটি যদি কেউ নেয় তাহলে এই টিকা তাকে ৯৩% হামের সংক্রমণ থেকে তাকে মুক্ত আচ্ছা, রাখবে। ওকে। আর যদি কেউ ২টি ডোজ কমপ্লিট করে তাহলে সে শতকরা ৯৭% এই হামের প্রকোপ থেকে সে রক্ষা পাবে। তো দেখা যায় যে এই ২টি ডোজ কমপ্লিট করার পরেও হয়তো ওই কিছু শিশুর ক্ষেত্রে সেই পরিপূর্ণ যে পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা দরকার সেটি হয়তো হয়নি। তো সেই কারণে আসলে যদি সে সেই মুহূর্তটাতে কোনো হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেই যায়, তখন কিন্তু আসলে সে কিছুটা অবশ্যই আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তবে খুব স্বল্প মাত্রায় যে জটিলতাগুলো যেটা হামের থাকে সেগুলো কিন্তু আসলে তার খুব একটা হওয়ার কথা না। তার আসলে খুব একটা সেটা সম্ভব হয় না যে হয় যদি তার আসলে একটা ইনকমপ্লিট ভ্যাকসিনও দেয়া থাকে, মিজলস হলেও তার এই কমপ্লিকেশনস গুলো হবে না। জি, জি। তাহলে আপনার কাছে এখন জানতে চাচ্ছি আসলে এখন যে অনেক বেশি আমরা বাচ্চার মৃত্যুর খবরগুলো পাচ্ছি, জি, যেটা জি। খুবই হৃদয় বিদারক। জি, জি। কিন্তু তারপরও এটার আসলে কারণটা কি? মিজলস থেকেই নাকি কমপ্লিকেশনস থেকে নাকি ট্রিটমেন্ট প্রপারলি পাচ্ছে না?
আম এটা প্রশ্নটার উত্তর যদি দিতে হয় যে আমাদের হামের মতো লক্ষণ নিয়ে আমরা আসলে কিন্তু এখনো হাম যে পরীক্ষাগারে পরীক্ষা করে যেটি কনফার্ম করা এটি সব কেসের ক্ষেত্রে সম্ভব হয় না। কোনো দেশেই যখন এরকম মিজেলসের প্রাদুর্ভাব দেখা দেয় এভাবে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত করা খুব একটা হয় না। এটা আমরা আসলে ক্লিনিক্যালি বাচ্চাকে দেখে তার লক্ষণগুলো দেখেই সাধারণত নির্ধারণ করি যে এটা হাম হতে পারে। তো হামের এই লক্ষণগুলো নিয়ে যারা আসছে, যারা মূলত হাসপাতালমুখী হচ্ছে, আসলে হাসপাতালমুখী হচ্ছে তারাই যাদের জটিলতা দেখা দিচ্ছে। এখন আসলে আমাদের জানতে হবে যে কি ধরনের জটিলতাগুলো নিয়ে আসলে হাসপাতালে আসছে। রাইট, কিন্তু জটিলতা পর্যন্ত কি আমি অপেক্ষা করব নাকি তার আগে আমি হসপিটালে যাব? না, আসলে আমাদের হামের যে সাধারণ লক্ষণগুলো আছে, হাম তো আসলে এমন না যে এখন হচ্ছে, হাম বিভিন্ন সময় হয়েছে, হয়তো এভাবে প্রাদুর্ভাব হয়নি, সেই অনাদিকাল থেকেই হামে আক্রান্ত হয় মানুষ, কিন্তু সবাইকে তো আসলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। এখানে হামের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে হামের চিকিৎসা ব্যবস্থাটা কিরকম। হামের ক্ষেত্রে বাসায় রেখেই তাকে আলাদাভাবে রেখে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পুষ্টিকর খাদ্য দিয়ে এটা বাসায় রেখে চিকিৎসা প্রদান করা সম্ভব। যদি আপনার মনে তারপরেও যে একটু সন্দেহ থাকে, আমি একটু নিকটবর্তী একজন চিকিৎসককে দেখাই না কেন, দেখিয়ে তারপর পরামর্শ মোতাবেক যদি আমি সেই ব্যবস্থাটা ফলো করি তাহলে অবশ্যই হামের ক্ষেত্রে বাসায় থেকেই সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। আচ্ছা, তাহলে কখন আমরা হসপিটালে যাব? হসপিটালে যাব আমরা হামের জটিলতাগুলো যেগুলো আমরা সাধারণত দেখি এবং এবারও আমরা দেখছি, তার মধ্যে প্রথমেই হচ্ছে যে শ্বাসকষ্ট বা শ্বাসের কোনো রকমের তীব্রতা পরিলক্ষিত হলে, দ্রুত শ্বাস প্রশ্বাস হলে, অর্থাৎ নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে, তারপরে যদি তার অতিরিক্ত পাতলা পায়খানা হয় মানে ডায়রিয়া হলে, কান দিয়ে কোনো প্রকার পানি পড়লে বা পুজ বের হলে, শিশু যদি একেবারেই নিস্তেজ হয়ে পড়ে এবং কোনো ধরনের খাবার তাকে খাওয়ানো যাচ্ছে না এরকম অবস্থা যদি হয়, অথবা যদি খিঁচুনি হয় সেক্ষেত্রে, এবং আরও যদি তার ধরেন জ্বর হয়েছে 6 ঘন্টা পর্যন্ত তার প্রস্রাব হচ্ছে না, এই ধরনের লক্ষণগুলো দেখলে, অর্থাৎ অবস্থার অবনতি যখনই আপনি মনে করবেন বাচ্চার হচ্ছে, তখনই আপনি নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজে যেহেতু আপনি কাজ করছেন, এখানে আসলে কি ধরনের সিচুয়েশন রাইট নাও চলছে, একটু কি ইমপ্রুভ হয়েছে নাকি আরো বাড়ছে, সেটা আমি একটু জানবো এবং দর্শকদেরকে জানাবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, হামের যে প্রাদুর্ভাব এবং সেখান থেকে বের হওয়ার উপায় কি কি হতে পারে, সেই জায়গায় ফিরতে চাইবো ছোট্ট বিরতির পরে। ওয়েলকাম ব্যাক, সাথে আছি আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিজয় টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য পরামর্শ। আমার সাথে রয়েছেন ডক্টর মালিহা আলম, এবং আমরা কথা বলছিলাম হাম এবং এর প্রাদুর্ভাব এবং সেই সাথে করণীয় কী কী সেটা নিয়ে। আচ্ছা, এই যে ঢাকা মেডিকেল কলেজ বা সরকারি হসপিটালগুলো বা যে জায়গাগুলোতে আসলে হামের জন্য বেশি করে আমরা আইসোলেটেড ইউনিটগুলো তৈরি করছি, এরকম জায়গা, সংক্রমক যে হসপিটালগুলো আছে, সেখানে আসলে সিনারিওটা রাইট নাও কীরকম? আচ্ছা, সংক্রামক ব্যাধি হাসপাতাল বা ডিএনসিসি হাসপাতাল যেটা মহাখালীতে আছে, সেখানকার চিত্রটা আসলে প্রতিনিয়তই আপনারা দেখছেন যে নিউজগুলোতে আসছে। তাদের চিত্রটা আসলেই ভয়াবহ, কারণ যেহেতু এটি একটি হামের প্রাদুর্ভাবকালীন সময়। এখন আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি, আমি যেটুকু বলতে পারি যে মার্চ মাসের যেই সময়টা থেকে আমরা আসলে মিজেলসের পেশেন্টগুলোকে সঠিকভাবে কাউন্ট করা শুরু করলাম, বা আসলে মিজেলস আমি বলবো না, যে মিজেলসের লক্ষণ নিয়ে যারা এসেছে তাদেরকে আমি যখন কাউন্ট করা শুরু করলাম, তখন দেখা গেল যে মার্চের 25 তারিখ থেকে 31শে মার্চ পর্যন্ত মোট 56 জন হামের বাচ্চা আমাদের কাছে এসছে। এদের মধ্যে কিন্তু 29 জন ছিল 1 বছরের নিচে বয়স ছিল তাদের, আর এদের মধ্যে দেখা গিয়েছে যে টিকা পায়নি কিন্তু প্রায় 20 জন। আচ্ছা, এখন এপ্রিল মাসের পরিসংখ্যান যদি আমি বলি, তাহলে এপ্রিল মাসে 8ই এপ্রিল পর্যন্ত যে পরিসংখ্যানটা আমার হাতে আছে, সেখানে দেখা গিয়েছে যে আমাদের বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে সাধারণত আমাদের এই হামের যে জটিলতা নিয়ে বা যে ধরনের হামের রোগীগুলো আসছে, সেখানে প্রায় 193টা কেস রিপোর্ট হয়েছে। তার মধ্যে দেখা গিয়েছে 101 জন কিন্তু 1 বছরের নিচে তাদের বয়স। আচ্ছা, এবং যারা দুটো ভ্যাকসিন পায়নি। হ্যাঁ, এর মধ্যে আমি ভ্যাকসিনের হিসাব, মানে এদের বয়স 1 বছরের নিচে 101 জন। আচ্ছা, আর এর মধ্যে ভ্যাকসিনের ব্যাপারটা যদি বলি, তাহলে দেখা গিয়েছে এদের মধ্যে মাত্র 20 জন 2টো ডোজ হামের টিকা পেয়েছে, এবং ভ্যাকসিন পায়নি প্রায় 150 জনের কাছাকাছি, 149 জন। এটা কিন্তু আমাদের জন্য অনেক অ্যালার্মিং, অনেক অ্যালার্মিং। হ্যাঁ, তো এই ধরনের তথ্য যখন আসে, আসলেই আমরা সন্দিহান হয়ে যাই যে আসলে কেন মানুষ ভ্যাকসিন নেয়নি, কি কারণে। আসলে তখনই প্রথমে কিন্তু প্রশ্নটা চলে আসছে, কি কারণে আসলে তারা
টিকাদান কেন্দ্রে যায়নি। তাহলে প্যারেন্টসরা কি বলেছে, কেন তারা নেয় নাই? এই যে কারণগুলো আমি আসলে উল্লেখ করলাম, যে তারা অনেকে তারা অনেকে কেন্দ্রে যায়নি, নিজের মতো করে যায়নি। এক নম্বর, অনেকে যে ভেবেছে যে ওই যে করোনার কালীন সময়ের পরে যেটা ঘটেছে, যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, আমার বাচ্চাটা বরং না দিলেই ভালো হয়, এটার কারণে অনেকে দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে এক ডোজ দিয়েছে, দ্বিতীয় ডোজ দিতে তার মনে নেই, টিকাদান কেন্দ্রে যাওয়ার প্রয়োজনই বোধ করেনি বা ভুলে গিয়েছে। তৃতীয়ত হয়েছে যে বাচ্চাটাকে হয়তো ওই সময় ওই টিকাদানের মুহূর্তে অসুস্থ ছিল, যার ফলে পরবর্তীতে যে ওই অসুস্থতা কেটে গেলে দ্বিতীয় ডোজটা নিতে হবে, তারা সেটা নেয়নি। আর এর সাথে এটাও নোটিফাই হয়েছে যে আসলে টিকার কিন্তু স্বল্পতা ছিল বিভিন্ন কেন্দ্রে। আসলে তাহলে এখন একটা দেখা যাচ্ছে যেটা যে কারণেই হোক, এখন ভ্যাকসিনটা আসলে প্রপারলি না পাওয়ার কারণেই এই যে একটা প্রাদুর্ভাব অবস্থা, এবং কত শত আসলে বাচ্চা যে চলে যাচ্ছে মায়ের বুক খালি করে, এটা তো আসলে অনেক কষ্ট। এটা এই সিচুয়েশনটা কারোই কাম্য নয়। তবে এখান থেকে এই মুহূর্তে আসলে উত্তরণের উপায়টা কি? এই মুহূর্তে উত্তরণের উপায় হচ্ছে, যেহেতু একটা মিজেলসের প্রাদুর্ভাবকালীন সময় চলছে, মিজেলস প্রতিরোধ করতে গেলে আসলে টিকাদানের কোনো বিকল্প নাই। এখনও যেসব বাচ্চা ধরেন ভ্যাকসিনের আওতাধীন আছে, টিকাদান কেন্দ্রে যায়নি, তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব দ্রুত টিকার দান কেন্দ্রে গিয়ে তার বাচ্চার টিকাটি গ্রহণ করার জন্য। আচ্ছা, যে বাচ্চার বয়স হচ্ছে 1.5 বছর পার হয়ে গিয়েছে, যে বাচ্চার বয়স 1.5 বছর পার হয়ে গিয়েছে, অর্থাৎ 18 মাস পার হয়ে গিয়েছে, সে যদি পূর্বে কোনো টিকাই না নিয়ে থাকে, দুটো ডোজের একটাও না নিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে দুটা ডোজ নিয়ে নিতে হবে, এবং সেই দুটা ডোজের মধ্যে 28 থেকে 30 দিনের একটা গ্যাপ থাকতে হবে। এক্স্যাক্টলি। আর যদি সে পূর্বে একটা ডোজ নিয়েও থাকে, আমাদের, আপনি মনে হয় জানেন যে আমাদের বাংলাদেশ সরকার 5ই এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি সীমিত পরিসরে শুরু হয়েছে। আসলে যেসব জায়গা উচ্চ ঝুঁকিপূর্ণ, যেখানে হয়তো টিকার অপ্রতুলতা ছিল, সেই সব উপজেলা, 30টি উপজেলা, 18টি জেলার 30টি উপজেলাকে মানে প্রদক্ষিণ করে সেই টিকাদান কর্মসূচি চালু করেছে। তো সেসব এই ধরনের কর্মসূচি যখনই চালু হচ্ছে, সেই কর্মসূচিগুলোতে অবশ্যই সর্বস্তরের জনগণ তাদের বাচ্চাকে হামের কোনো টিকা দেয়া হোক বা না হোক, একটি ডোজ দিক বা দুটি ডোজ দিক, দুটো ডোজ নিলেও কিন্তু তাকে অবশ্যই এটা একটি অতিরিক্ত ডোজ, যেটাকে আমরা বলি ক্যাচ আপ ভ্যাকসিনেশন, এখানে অবশ্যই তাকে অংশগ্রহণ করতে হবে। এটা আসলে দর্শকদের জন্য এবং মায়েদেরকে আমি ডিরেক্টলি বলতে চাই, যেসব বাচ্চাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি, তারা তো অবশ্যই কমপ্লিট করবেন দুটো ডোজই, এবং মাঝখানে গ্যাপ দেবেন 28 ডেজের মতো। এবং যেসব বাচ্চা অলরেডি নিয়েছেন, সেই সব বাচ্চাদেরকেও কিন্তু একটা করে অবশ্যই এই ভ্যাকসিনটা দিতে হবে, এবং 10 বছরের নিচে সকল বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, এই যে আমরা বর্তমান সিচুয়েশন নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আমি এখন জানতে চাইবো, আসলে অনেকেই জানে, অনেকেই জানেই না, হাম তো প্রচন্ড পরিমাণে কিন্তু সংক্রামক একটা ব্যাধি। তো এটা আসলে কতটুকু সাবধানতা আসলে অবলম্বন করা উচিত, বা আসলে কোন লক্ষণগুলো দেখলে আমি নিজেকে বা আমার চারপাশটাকে একটু কেয়ারফুলনেস তৈরি করব? হ্যাঁ, আসলে অনেকে আবার এই সময়টাতে সাধারণত জ্বরের সাথে যে কোনো ধরনের র্যাশ দেখলেই ভাবছেন এটা প্যানিক একটা সিচুয়েশন চলছে। আসলে এটা মা বাবার জন্য অত্যন্ত আসলে কষ্টদায়ক। কিন্তু আসলে জ্বরের সাথে র্যাশ ওঠা মানেই কিন্তু সেটি যে হাম, তা কিন্তু নয়। জ্বরের সাথে র্যাশ অনেক কারণেই হতে পারে। সাধারণত একজন সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার 10 থেকে 14 দিনের মাথায় হামের এই লক্ষণগুলো দেখা দেয়। এখন আমাদের জানতে হবে কি ধরনের লক্ষণ। এই হাম হলে অতিরিক্ত মাত্রায়, উচ্চ মাত্রায় জ্বর থাকে, তার সাথে কাশি অথবা নাক দিয়ে পানি পড়া অথবা চোখ লাল হওয়া এবং চোখ দিয়ে পানি পড়া, এই ধরনের লক্ষণগুলো থাকবে। এবং জ্বরের 3 থেকে 4 দিন পরে এক ধরনের লালচে দানার মতো র্যাশ ওঠে, এবং এই র্যাশটার কিন্তু একটা বর্ণনা আছে। যেমন এই র্যাশটা কিন্তু শুরু হয় মুখমণ্ডল থেকে, শরীরে প্রথমে আসবে না, মুখমণ্ডলে ঠিক চুলের পিছন দিয়ে, কানের পিছন দিয়ে, চুলের সামনে দিয়ে, এভাবে শুরু হয়ে মুখমণ্ডল, তারপরে গলা, বুক, পিঠ, পর্যায়ক্রমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা দেখেও আসলে কিছুটা সন্দেহ করা যায় যে হ্যাঁ, আমার বাচ্চাটি হাম আক্রান্ত হয়েছে। তার সাথে কিন্তু মুখের ভিতরে, গালের পিছনের অংশে ঘাও থাকতে পারে। ওকে, আচ্ছা, এই যে লক্ষণগুলো আমি শুনছিলাম, এবং সংক্রামকটা আসলে কিভাবে আমি বাধা দিতে পারি বা আমি আসলে কেয়ারফুল হতে পারি, সেই প্রশ্নটা ছিল। এই উত্তরটা নিতে চাইবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, এবং যেখানে আমরা কথা বলছি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে হামের আসলে টিকা, কমপ্লিকেশন, সেটা নিয়ে আমাদের কি করা উচিত, সেই বিষয়গুলোতে ফিরবো এই বিরতির পরে। আমাদের সাথেই থাকুন।
Once again, welcome back. This is me, Dr. শ্রাবণ্য তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিজয় টেলিভিশন স্বাস্থ্য পরামর্শে। আমরা কথা বলছি হাম এবং এর প্রতিরোধ ব্যবস্থা সবকিছু নিয়েই। আমার সাথে রয়েছেন ডক্টর মালিহা আলম, শিশু বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা, আমরা তো আসলে অনেক কিছু নিয়েই কথা বলেছি, কিন্তু হাম হলে কোন হসপিটালগুলোতে আসলে যাওয়া উচিত সেটা কিন্তু দর্শকরা অনেক সময় বুঝতে পারে না। এটা একটা ভালো প্রশ্ন অবশ্যই, যে আসলে হাম তো একটা অতিমাত্রায় সংক্রামক ব্যাধি। এটা নিয়ে আসলে সব হাসপাতাল, যদি কোনো হাসপাতাল এভাবে পেশেন্ট যাওয়া শুরু করে, তাহলে যেটা হবে অন্য রোগীরাও আক্রান্ত হবে। শুধু রোগী কেন, সাধারণ মানুষও। হাম এতটাই সংক্রামক যে একটা ঘরে কিন্তু একজন হাম আক্রান্ত ব্যক্তি 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। এই সংক্রমণের টাইমটা কত? হ্যাঁ, সংক্রমণ কালটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে গিয়ে শরীরে যে র্যাশ আসে, এটা আসার 4 দিন পূর্ব হতে র্যাশ আসার 4 থেকে 5 দিন পর পর্যন্ত, এটা হচ্ছে হামের সংক্রমণকাল। অর্থাৎ এই সময়ের মধ্যে একজন হাম আক্রান্ত ব্যক্তির কাছে গেলে হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, হ্যাঁ। এখন হামের এই সংক্রমণকালের সময় যদি হাম মনে হয় যে হ্যাঁ সাসপেক্টেড মিজলস যেটা আমরা বলি, সেরকম হলে যে হাসপাতালগুলো প্রস্তুত আছে হাম রোগীদের নেওয়ার জন্য, সেটার মধ্যে আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী। হ্যাঁ, সেখানে যদিও অনেক কম আসন এবং তার অনেক বেশি অতিরিক্ত রোগী সেখানে বর্তমানে রয়েছে। এর পাশেই মহাখালীতে ডিএনসিসি হসপিটাল, যেটি একসময় করোনার জন্য ছিল, সেটি কিন্তু এখন মিজলস হসপিটাল হিসেবেই দেয়া হয়েছে, যাতে মিজলস রোগী সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারে। এর বাইরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও 14 শয্যা বিশিষ্ট হামের ওয়ার্ড চালু হয়েছে। আমি যদি আমার হাসপাতালের কথা বলি, সেখানে আমাদেরও জায়গার অপ্রতুলতা প্রচুর। এখানে বিভিন্ন ঢাকা মেডিকেলে তো আসলে জায়গা ওভাবে নাই। সেক্ষেত্রে আমরা দুটো কেবিনকে, বড় বড় কেবিনকে আলাদা করে সেখানে 8টা বিছানা দিয়ে হামের এরকম রোগীদের নিয়ে শুরু করেছি। এক্স্যাক্টলি, এটাকে আমরা আইসোলেশন ওয়ার্ড নাম দিয়ে সেখানে আমরা পেশেন্ট ভর্তি করছি। এখনও কিন্তু এই মুহূর্তে 6টা পেশেন্ট ভর্তি আছে সেখানে। আর এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, যেটা শেরেবাংলা নগরে আছে, ঢাকা শিশু হাসপাতাল, সেখানে কিন্তু 41 শয্যা বিশিষ্ট হামের এটার জন্য তাদেরকে আলাদাভাবে বরাদ্দ করা আছে। হাম নিয়ে অনেক কথা বললেও আসলে সংক্রমণ কিভাবে হয় সেটা কিন্তু আমরা বলিনি আজকে, সেটাও একটু জানতে চাই। আমরা জানি, কিন্তু দর্শকদেরকে জানাতে চাই। আচ্ছা, ঠিক আছে। আসলে হাম যেহেতু অতিমাত্রায় ছোঁয়াচে একটি রোগ, এটি কিন্তু খুব সাধারণভাবেই একজন হাম আক্রান্ত ব্যক্তির মাঝ থেকে যেতে পারে। কিভাবে? হাম আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও কিন্তু এই বাতাসে এই ভাইরাসটা ছড়িয়ে যায়। এবং সংক্রমিত ব্যক্তির যে বলা হয় যে মুখের যে লালা, এই লালার ফোঁটার মাধ্যমে এই ভাইরাসটা বাতাসে এবং যে কোনো বস্তুর পৃষ্ঠে, সারফেসে, যে কোনো বস্তুর গায়ে 1 থেকে 2 ঘন্টা সক্রিয় থাকতে পারে। তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা কি মাত্রায় ছোঁয়াচে। এভাবেই কিন্তু আসলে আমরা যদি আলাদা করতে না পারি হাম আক্রান্ত ব্যক্তি, তাহলে সে অতি দ্রুত আরেকজনকে সংক্রমিত করে দিতে পারে। এক্স্যাক্টলি, আসলে কোনো নির্দিষ্ট বয়সকাল তো নেই। না, এটা আসলে কোনো নির্দিষ্ট বয়সকাল নেই, সব বয়সের মানুষেরই হতে পারে। তবে এবারে যেটা দেখা গিয়েছে যে আক্রান্ত যেই পরিমাণ, যেটা তাদের মধ্যে কিন্তু 81 থেকে 82 ভাগই শিশু, এবং তাও 5 বছর বেড়ে কম বয়সী শিশু। আচ্ছা, এখন পর্যন্ত যত মৃত্যুর হারটা কোন বয়সে? মৃত্যুর হারও কিন্তু 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেই বেশি, মানে টোটাল যে আমাদের মিজলস রোগীগুলো আসছে তাদের মধ্যে। হামের ট্রিটমেন্ট এবার একটু শুনতে চাই। হামের চিকিৎসা যেটা আমি বলেছি, যে সাধারণ হামের লক্ষণগুলো যদি দেখা দেয়, আমরা প্রথমত এটা বাসায় রেখে তাকে আলাদাভাবে রেখে পরিচর্যা প্রদান করতে পারি। কিভাবে? তাকে আলাদা রুমে রাখা, বাড়ির অন্যান্য সদস্যদের থেকে একটু আলাদা রাখা, তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি এবং অন্যান্য যে কোনো তরল তাকে দেয়া খেতে, এবং পুষ্টিকর খাদ্যগুলো অবশ্যই তার জন্য নিশ্চিত করা। এর সাথে যেমন ধরেন যেরকম কমন লক্ষণগুলো, যেমন জ্বরের জন্য আমরা চিকিৎসকের পরামর্শ মোতাবেক প্যারাসিটামল, বা কাশি হলে কাশির জন্য কোনো ওষুধ, সেটাও চিকিৎসকের পরামর্শ মোতাবেক আমরা দিতে পারি। আর এছাড়া হামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ আমি বলবো, সেটি হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া। এই ভিটামিন এ ক্যাপসুল, যেহেতু হাম হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অতিমাত্রায় দুর্বল হয়ে যায়, শরীরের কিন্তু ভিটামিন এর যে স্টোরগুলো থাকে এগুলো কিন্তু ভাঙতে থাকে। সেজন্য যদি আপনি মনে করেন কাউকে হামে আক্রান্ত আপনার সামনে এসেছে, অবশ্যই তাকে ভিটামিন এ ক্যাপসুল তার বয়স অনুযায়ী নির্ধারিত ডোজে পরপর 2 দিন দিতে হবে, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। তো ডোজটা কি? যদি 6 মাসের কম বয়সী শিশু হয়, সেক্ষেত্রে 50,000 ইউনিট আমরা বলি,
সেটা সে প্রথম দিন এবং দ্বিতীয় দিন খাবে। যদি 6 মাস থেকে 11 মাস বয়স হয় সেই ক্ষেত্রে সে কিন্তু 1 লাখ ইউনিট সেটা ভিটামিন এ ক্যাপসুল খাবে, এটাও প্রথম দিন এবং দ্বিতীয় দিন। আর যদি 12 মাস অথবা তার অধিক হয় সেই ক্ষেত্রে 2 লাখ ইউনিটের ভিটামিন এ ক্যাপসুল তাকে দিতে হবে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যেটি হচ্ছে বাচ্চাদের যদি দেখা যায় যে চোখের কোনো প্রবলেম কমপ্লেন তারা করছে, দেখতে পাচ্ছে না বা কমপ্লেন করছে, বা যেসব বাচ্চা বলতে পারে না তাদেরকে যদি আপনি মনে করেন দেখে মনে হলো যে তার মনিটা একটু ঘোলা ঘোলা লাগছে, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে 14তম দিনে আরেকটি এই ভিটামিন এ ক্যাপসুল তাদেরকে একই ডোজে দিতে হবে। কোনো কি স্পেসিফিক গ্রুপের বাচ্চারা আছে যারা বেশি করে হামের সংক্রমণের জন্য ঝুঁকিটা বেশি থাকে? জি, এরকম কিছু স্পেসিফিক গ্রুপ আছে, যেমন ধরেন যেসব বাচ্চারা অপুষ্টির শিকার। আমরা জানি বাংলাদেশে আছে অনেক বাচ্চাই পর্যাপ্ত পুষ্টি তাদের শরীরে নেই। যে পর্যাপ্ত পুষ্টি না থাকলে যেটা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তো সেভাবে নেই। সেই ক্ষেত্রে যেসব বাচ্চারা অপুষ্টি আছে তারাই ঝুঁকির মধ্যে আছে। যেসব বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন কারণে কম, যেমন কোনো দীর্ঘমেয়াদী অসুখ, যেমন ধরেন লিভারের অসুখ বা কিডনির জটিলতা, এই ধরনের বাচ্চা যারা আছে, অথবা ক্যান্সার আক্রান্ত শিশু, তাদের ক্ষেত্রে ঝুঁকিগুলো বেশি। অথবা বিভিন্ন ধরনের এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমিয়ে দেয় এই ধরনের ওষুধগুলো পাচ্ছে, যেমন ধরেন স্টেরয়েড জাতীয় ওষুধ, এই ধরনের ওষুধগুলো বা বিভিন্ন ধরনের ক্যান্সারের কেমোথেরাপির ওষুধ, এই ধরনের ওষুধগুলো যারা পাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। এরা কিন্তু হাই রিস্ক। এছাড়াও যাদের শরীরে ভিটামিন এ এর ঘাটতি আছে তারাও এই হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর যদি কোনো টেকওয়ে হোম মেসেজ থাকে? জি, যদি টেকওয়ে হোম মেসেজ বলতে হয়, প্রথমে আমি বলবো যে হামের এই প্রাদুর্ভাবকালীন সময়ে আপনারা বাসার বাইরে যখনই বের হচ্ছেন যতটা সম্ভব মাস্ক পরিধান করুন এবং যতটা সম্ভব ভিড় ও জমায়েত এড়িয়ে চলুন। এছাড়া আপনি বাসা ফিরে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। এর বাইরে যদি দেখা যায় হামের লক্ষণগুলো সাধারণ 8-10টা লক্ষণের মতোই, তাহলে বাসায় থেকে শিশুর পরিচর্যা গ্রহণ করুন। এবং যদি জটিলতা, যেগুলো আমরা আজ আলোচনা করেছি, এ ধরনের কোনো জটিলতা দেখা দেয়, শুধুমাত্র তখনই হাসপাতালে এসে আপনি শিশুর পর্যাপ্ত পরিচর্যা গ্রহণ করুন। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখেছেন, শুনেছেন। আসলে সতর্কতাই হচ্ছে প্রথম জরুরি একটা অবস্থার জন্য নিজেকে তৈরি করা, নিজের পরিবারকে আসলে সেভ করার প্রথম এবং প্রধান আমার মনে হয় উপায়। তাই আমরা সেই জায়গায় অনেক বেশি সচেতন হব, আর নিজেদেরকে যেমন প্রোটেক্ট করব ঠিক তেমনি অন্যদের ক্ষেত্রেও আসলে সচেতনতার হাত বাড়িয়ে দেব। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, সুস্থ শিশুই কিন্তু একটি সুস্থ জাতির ভবিষ্যতের চাবিকাঠি হাতে নিয়ে বেড়ে উঠতে থাকে। সেই প্রত্যাশাই থাকলো। আপনারা অনেক অনেক ভালো থাকেন। এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা আবারও হাজির হব স্বাস্থ্য পরামর্শে বিজয় টেলিভিশনে। আজকের মতো আল্লাহ হাফেজ।